শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার। আত্মগোপনে থাকা 2 সন্ত্রাসীকে কুষ্টিয়ার একটি মেস থেকে আটক করে সেনাবাহিনী। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল। মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুরের ন্যায় বিচার পেয়েছেন বললেন ডাক্তার শফিকুর। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। আলাপ আলোচনায় সমাধানের আশা। ঐক্য ফোরামের মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় বলছে বিএনপি। ইশরাক হোসেনের শপথে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। দেখলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকার অপরাধী জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় 3 ঘণ্টার অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করা হয়। স্থানীয়রা জানান, ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি 3তলা বাড়ি ঘিরে রাখেন সেনাবাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালায়। বাড়ির 2য় ও 3য় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস করে থাকেন। সেখানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। ছাত্ররা জানায়, 1.5 মাস আগে ওই ভবনে কাপড় বিক্রেতার পরিচয়ে সুব্রত বাইন ও তার সহযোগী বাসার নিচতলায় ভাড়া নিয়েছিল। অভিযানের সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের 2টি কক্ষে বসিয়ে রাখে। মেস বাড়িটির পাশের বাসার বাসিন্দা রবিউল আলম জানান, সকালে 2জনকে ধরে নিয়ে যেতে দেখেছেন তিনি। 71-এ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এদিকে এটিএম আজহারের মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ আজ রায় দেন। অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এর আগে আপিলের ওপর শুনানি শেষে 8 মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 27 মে তারিখ ধার্য করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। এই আপিলের শুনানি শেষে 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেরিট অব দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির কথা বলেন। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সচিবালয়ে দিনভর বিক্ষোভের পর বিকালে আন্দোলন স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সাথে বৈঠকের পর তারা জানান, আলাপ আলোচনার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া শোভন নয়। সরকার সংশোধিত অধ্যাদেশ বাতিল করবে বলে প্রত্যাশা তাদের। আর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন,
আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে এভাবে হট্টগোল করেন আন্দোলনকারীরা। পরে ভূমি সচিবের নেতৃত্বে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে 7 সদস্যের প্রতিনিধি দল। ভূমি সচিব জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়া মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। তারা তো আরও দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিতর্কিত ধারা বাতিল করা হবে এমন প্রত্যাশা আন্দোলনকারীদের। আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরীক্ষা করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলা তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে, এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নদীর স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে এমন আন্দোলনের প্রতিবাদে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। সচিবালয়কে অকার্যকর করে এমন আন্দোলনে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের ঘোষণা না করায় বিএনপি হতাশ। নির্বাচিত সরকার ছাড়া দেশে চলমান নানা সমস্যা ও বিদেশি ষড়যন্ত্রের মোকাবেলা সম্ভব নয়। এছাড়া চলমান সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন একসাথে চলতে পারেও বলে জানান বিএনপি। পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোরও আহ্বান জানান তিনি। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বিষয়টি এখন আবার উচ্চ আদালতে বিচারাধীন ইস্যু হওয়ায় রায়ের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু শপথ পড়াতে 25 মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও এক আইনজীবীর করা রিট খারিজের 22 মের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিবৃতিতে আর উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। তাই বর্তমানে স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
কুশখালী বিওপির বিজিবি কমান্ডার সুবেদার মেজবাউদ্দিন জানান, মঙ্গলবার ভোর 5:30টায় তাদেরকে পুশিন করা হয়। এ সময় তাদের আটক করে বিজিবি। পরে তাদের সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়। আটককৃতদের নাগরিকত্ব পরিচয় সম্পর্কে যাচাই বাছাই চলছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে 14 ব্যক্তিকে পুশিন করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ভোর 4টায় বড়াইবাড়ি সীমান্তে 1067 সীমানা পিলারের নোম্যান্স ল্যান্ডে ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছেন জামালপুর ব্যাটালিয়নের 35 বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক। জানান, বর্তমানে পুশিন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এদিকে পুশিন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে নবীন রিক্রুট 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়াও সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানান। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন। 1 বছরের ব্যবধানে কোরবানির পশুর চাহিদা ও উৎপাদন কমেছে সিলেট বিভাগে। গোখাদ্যের দাম বাড়াকে দায়ী করছেন পশু ব্যবসায়ীরা। প্রতিবারের মতো এবারও প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসা নিয়ে লোকসানের আশঙ্কা স্থানীয় খামারিদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে সিলেটের 4 জেলার ছোট বড় খামারগুলোতে 3 লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ দিয়েই এবছরও স্থানীয়দের চাহিদা মেটানো সম্ভব। খামারিরা জানান, গেল বছরের চেয়ে এবছর গোখাদ্যের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। এতে খরচ বেড়েছে পশুপালনে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে এবং সিলেটের বাইরে থেকে গরু প্রবেশ করলে লোকসানের পড়তে হবে তাদের। জাউ, ভুট্টার গুঁড়া, খোল, তারপরে ভুসি, এগুলো গুড়, এগুলো আমরা সব হচ্ছে কোনো মেডিসিন ব্যবহার করি না। এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের আছে মাংসটা টাইট থাকে। সরকারের কাছে আবেদন জানাই, আর যদি বিদেশি গরু আইয়া পড়ে যে আমরা দেশি গরু আমরা বেশিয়া আমরা কষ্ট করি লাভবান হইতে পারতাম না। হঠাৎ করে বেশি গরু যদি চলে আসে, অবৈধ উপায়ে ঢুকে যায়, তখন হঠাৎ করে মার্কেটটা ফল করে। এই ফল করলেই তখন এই ছোটো ছোটো খামারি যারা বা আমরা যারা করছি, আমাদেরও যারা প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমরা তখন মাইটটা খেয়ে যাই। খোল সিটা খাওয়াইছি আমরা, কোনো জাত ইয়া খাওয়াইছি না। আর আমরা গরু আছে কলতায় সর্বমোট 60টা বেশি। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় খামারিরা দাম না ছাড়লে বাইরের জেলা থেকে কোরবানির পশু কিনতে বাধ্য হবেন তারা। দুটা গরু পছন্দ লাগায় মোটামুটি, আর বিচারার লগে একটা সম্পর্ক হয়েছে, আর লাগি আমার দামর বাই চাইছি না, আমরা কিনে লাইছি। তবে ঈদের হাটে পশুর সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ষাঁড়, বলদ এবং গাভী এটা হলো ৬৭,৩৪৩টা। এর সাথে মহিষ ৩,৪০২ এবং ছাগল হইল ২৪,৪৫৯ এবং ভেড়া হইল ৭,০১৫ এবং অন্যান্য ৫৯। সব মিলাই হলো ১,০২,২৭৮ এবং আমাদের চাহিদা হইল ৮৩,৫৪১টা। উদ্বৃত্ত আছে আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে ৮,৭৩৭টা। ঈদ সামনে রেখে জেলার হাটগুলো জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় আজ। আদালতের আগের নির্দেশনা অনুযায়ী 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। কোর্ট ইন্সপেক্টর জানান, সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের হওয়া 2টি মামলায় নিয়মিত হাজিরা দিতে বেলা 11:30টার দিকে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিকে সাবেক এমপি মমতাজকে আদালতে নেওয়া হলে উৎসুক জনতা বিভিন্ন স্লোগান দেয়। জানা গেছে, প্রথম দিনের হাজিরার সময় অপ্রীতিকর ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই দিনই তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, দেশের হাওর বাওরের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন। দুপুরে ঝিনাইদহের কোট চাঁদপুর স্থানীয় জেলের সম্প্রদায় ও বাওর মৎস্যজীবীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। উত্তরাঞ্চলের 6টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে বগুড়ায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে 2 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, দেশের গণমাধ্যম কর্মীরা 16 বছরের জিম্মি দশা থেকে এখন মুক্ত হয়েছে। কক্সবাজারে PIB ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের সাংবাদিকদের নিয়ে বিভাগীয় কর্মশালায় তিনি একথা বলেন। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক জেলা টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় সহ অন্যরা। খাগড়াছড়িতে 2 দিনব্যাপী কলম বিরতি পালন করেছে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করেন তারা। জলবায়ু সহনশীল বিকল্প আয়মুখী কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে কর্মশালা হয়েছে কিশোরগঞ্জের ইটনায়। রাজেন্দ্র আশালতা হাই স্কুলে বাঁশ ও বেত দিয়ে দেখানো হয় পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তৈরির কাজ। জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়নের বিরুদ্ধে প্রতিবাদী ক্যাম্পেইন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর উমেদ আলী পার্কে এতে অংশ নেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলে মেলার উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। আত্মগোপনে থাকা 2 সন্ত্রাসীকে কুষ্টিয়ার একটি মেস থেকে আটক করে সেনাবাহিনী। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল। মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুরে। ন্যায় বিচার পেয়েছেন বললেন ডাক্তার শফিকুর। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। আলাপ আলোচনায় সমাধানের আশা ঐক্য ফোরামের। মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় বলছে বিএনপি। ইশরাক হোসেনের শপথে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।